অনার্স দ্বিতীয় বর্ষ ইংলিশ কম্পালসারি এক্সাম 2025 probably held on 2016। আমি আজ তোমাদের এই আনসিন কম্প্রিহেনশন থেকে ডি নাম্বারের প্রশ্ন শেখাবো। ডি নাম্বার, এটা 4টা অপশন থাকে, এ বি সি ডি। কোনো সময়ে থাকে, আবার অনেক সময়ে থাকে না। তো আমরা গত ক্লাসগুলোতে এ বি সি শিখেছি, আজকে আমরা শিখবো ডি প্রশ্নের উত্তর তৈরি করা। প্রথমে আমরা প্রশ্নটা বুঝবো। প্রশ্নে দেওয়া থাকে রাইট ডাউন দ্য মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইন ইংলিশ, অর্থাৎ যে ওয়ার্ড দেওয়া থাকবে প্যাসেজ থেকে সেই ওয়ার্ডের ইংলিশ টু ইংলিশ মিনিং লিখতে হবে এবং এটা দিয়ে একটি সহজ একটা সেন্টেন্স তৈরি করতে হবে। যে কোনো 5টি দেওয়া থাকবে, 7 থেকে 8টি। ক্লিয়ার? এখন এই যে মেকিং সেন্টেন্সের জন্য তোমার কি নলেজ থাকতে হবে? তোমার নলেজ থাকতে হবে পার্টস অফ স্পিচ সম্পর্কে, ভোকাবুলারি সম্পর্কে, সেন্টেন্স বিল্ডিং সম্পর্কে। এরপরে মিনিং অফ দ্য ওয়ার্ডস ইন ইংলিশের জন্য তোমাকে জানতে হবে সিনোনিমস, অ্যান্টোনিমস, অর্থাৎ সমার্থক শব্দ, বিপরীত শব্দ। তোমরা জানোই যে সিনোনিম শব্দের অর্থ হচ্ছে সমার্থক শব্দ, আর অ্যান্টোনিম শব্দের অর্থ হচ্ছে বিপরীত শব্দ। তো আমি কিছু কৌশল তোমাদের শেখাবো, এগুলা প্রচলিত ইংলিশের মতো না, মানে আমাদের দর্শনদের ছাত্ররা যাতে পার হতে পারে ইংলিশটা, তার মতো। দেখো, প্রথমে তো প্যাসেজ থেকে হুবহু লাইন কপি করে বাক্য তৈরি করা যাবে না। দ্বিতীয়ত, বাক্যটি খুব ছোট সহজ হলেও পুরো নাম্বার পাওয়া যাবে। তাহলে আমি একটা তোমাদের নিষেধাজ্ঞা দিলাম, এই প্যাসেজ থেকে শব্দটা খুঁজে পেয়েছো, সেই শব্দটাতে যে লাইনে আছে সেটা তুলে যে হুবহু দিবে, হবে না। আর তুমি যদি ছোট্ট একটা বাক্য সঠিক গ্রামার অনুসারে লিখতে পারো, তাও এটাতে ফুল মার্কস পাবে। তো আমরা কিছু ম্যাজিক কৌশল শিখি। যাদের ভোকাবুলারি গ্রামারের জ্ঞান কম, তারা কোনো শব্দ কমন না পড়লেও নিচের কৌশলগুলো ব্যবহার করে সহজে বাক্য তৈরি করতে পারবে। কৌশল 1, তোমাকে মিনিংটা আন্দাজ করতে হবে, ধরে নিতে হবে। যদি কোনো শব্দের সঠিক ইংরেজি অর্থ মনে না পড়ে, তবে প্যাসেজ থেকে শব্দটি খুঁজে বের করো, লাইনটি পড়ে বোঝার চেষ্টা করো শব্দটি কি ভালো নাকি খারাপ বোঝাচ্ছে। ঠিক আছে? যেমন যদি থাকে নাইস, গুড, ইম্পর্টেন্ট, হেল্প, তাহলে এই শব্দগুলা কিন্তু সব সময় ইতিবাচক কথা বলে। এই নাইস মানে সুন্দর, গুড মানে ভালো, ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ, হেল্পফুল মানে সাহায্য করা। আর যদি থাকে ব্যাড, হার্মফুল, ইউজলেস, তাহলে এগুলা কিন্তু খারাপ। এই এইরকম বুঝতে হবে আর কি। কৌশল 2, বাক্য তৈরির রেডিমেড টেমপ্লেট। আমি কিছু ফরম্যাট তোমরা মুখস্থ করে রাখবে। হুম। আর যখনই বুঝবে জিনিসটা ভালো, তখনই সেটা ধরে নিয়ে এসে বসাই দেবে। আবার যখনই বুঝবে খারাপ, তখনই বসাই দিবে শূন্য স্থানে। টেমপ্লেট এরকম কিছু আমি দিয়ে রেখেছি। যেমন গ্রামার না জানলেও কিছু কমন বাক্য মুখস্থ রাখলে যে কোনো শব্দ দিয়ে বানিয়ে ফেলা যায়। শব্দটি কোন ধরনের, নাউন, ভার্ব নাকি অ্যাডজেক্টিভ, তা একটু আন্দাজ করে নিচের ছাঁচে ফেলে দাও। যেমন মনে করো শব্দটি ভালো এবং শব্দটি একটা কোনো কিছুর নাম। তুমি দেখে বুঝলে যে এটা একটা ভালো জিনিস এবং এটা একটা নাউন ওয়ার্ড। নাউন মানে কি? কোনো কিছুর নাম। যেমন মানি, মানি মানে কি? মানি মানে টাকা। টাকা কি খারাপ নাকি? টাকা মানুষের জীবন বাঁচায়। তাহলে এই যে দেখো, এখানে তোমার ওয়ার্ডটা বসাই দিতে হবে। তাহলে এখানে বসাই দাও মানি। মানি ইজ ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ। বাস, হয়ে গেল একটা বাক্য। তোমরা কি বুঝতে পারছো? তাহলে দেখো কত সহজে একটা বাক্য হয়ে গেল। মানি ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ। তো দেখো, শিক্ষা, এই যে এডুকেশন, এডুকেশন হচ্ছে একটা ভালো জিনিস। তাহলে এটা এখানে বসাই দাও। তাহলে এডুকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ। তারপর শব্দটি যদি খারাপ কোনো বিষয় বা নাম হয়, সেক্ষেত্রে কি করবা? উই শুড সলভ দ্য প্রবলেম অফ ড্যাশ। যেমন এখানে দেখো, এই যে করাপশন, করাপশন একটা খারাপ জিনিস, এই জন্য আমরা এখানে লিখলাম উই শুড সলভ দ্য প্রবলেম অফ করাপশন। আমাদের দুর্নীতি জনিত সমস্যার সমাধান করা উচিত।
এবার শব্দটি যদি তুমি বুঝতে পারো কোনোভাবে যেটা দিয়ে কোনো কিছু করা হওয়া যাওয়া খাওয়া বোঝায়, সেক্ষেত্রে তুমি এটাতে লিখবে যে উই শুড ট্রাই টু ড্যাশ প্রপারলি। তাহলে এই যে উই শুড ট্রাই টু ইউটিলাইজ প্রপারলি, এই যে ইউটিলাইজ হলো একটা ভার্ব। আচ্ছা, এখন আজান দিচ্ছে, তোমরা কি কেউ নামাজ পড়বে? তোমরা যদি কেউ নামাজ পড়তে যাও তাহলে আমি ব্রেক দিব। কেউ নামাজ পড়ে না স্যার, পড়লে এতক্ষণ বলতো। আচ্ছা, পরে পড়বে নাকি পরে পড়বে? না স্যার, আমাদের এদিকে এখনো আজানই হয়নি। ও, ঢাকা থেকে ওইদিকে 5 মিনিট পরে আজান। তাহলে দেখো জি স্যার। যদি শব্দটি দিয়ে কোনো গুণ বা অবস্থা বোঝায় তাহলে কি হবে, দেখো ইট ইজ এ ভেরি ড্যাশ থিংস, তাহলে ইট ইজ এ ভেরি এক্সিলেন্ট থিং। এই দেখো এক্সিলেন্ট মানে একটা গুণ বোঝাচ্ছে, সেক্ষেত্রে আমি এখানে গুণ বোঝালে আমি এই টেন্সটা সেন্টেন্সটা ব্যবহার করি। এখন খাতায় কিভাবে লিখবে সেটা আমরা দেখব। পরীক্ষার খাতায় এই অংশটি হিজিবিজি করে না লিখে এই সিস্টেমে লিখবে। যেমন অ্যান্সারটা দেখো, কোশ্চেন নাম্বার ডি। তো এখানে গিভেন ওয়ার্ড, ধরো গিভেন ওয়ার্ড দেওয়া ছিল ইউটিলাইজ। ইউটিলাইজ এর মিনিং ইন ইংলিশ হলো ইউজ। ইউটিলাইজ ইউটিলাইজ মানে হচ্ছে সঠিক ব্যবহার। এই সঠিক ব্যবহারের সমার্থক শব্দ হচ্ছে ইউজ। তাহলে এটা একটা ভার্ব ওয়ার্ড। এই জন্য আমরা এখানে লিখলাম উই শুড ট্রাই টু ইউটিলাইজ আওয়ার টাইম প্রপারলি। দেখো, এক্ষেত্রে তোমাদের একটা খুব গুরুত্বপূর্ণ কথা মনে রাখতে হবে। তুমি ইউটিলাইজ এর বাংলা মিনিংটা লিখছো, এর জন্য তুমি হাফ মার্কস পেয়ে গেছো। তুমি যদি এই বাক্যটা না লেখো তাহলে হাফ মার্কস পাবে না। এবং তুমি যে বাক্য রচনাটা করবে সেটা অবশ্যই যে ওয়ার্ডটি দেওয়া ছিল সেটা দিয়ে। দেখো এখানে এই জন্য আমি ইউজ না দিয়ে কি দিচ্ছি, ইউটিলাইজ দিচ্ছি। এইটার সুবিধা হচ্ছে কোনো একটা শব্দের যদি তুমি অর্থ না জানো, তুমি এটা লিখবে না, এটা তুমি বাদ দিয়ে দাও, কিন্তু বাক্যটা তুমি লিখে দিতে পারো আন্দাজে। ঠিক আছে? আর ব্যাপারটা কি বুঝতে পারছো? অর্থাৎ একটা শব্দ তুমি আইডিয়া করলে যে এটা একটা ভার্ব ওয়ার্ড, কিন্তু এটার অর্থ কি তুমি জানো না, তারপরে তুমি এটা এই বাক্যটা লিখে ফেলতে পারো, আপনার পেয়ে যাবো। হার্মফুল, হার্মফুল মানে হলো ব্যাড বা ডেট্রিমেন্টাল। তো এখানে এটা খারাপ জিনিস, এই জন্য আমরা দিলাম স্মোকিং ইজ ভেরি হার্মফুল ফর হেলথ। এরপর আছে দেখো এডুকেশন মানে লার্নিং। এডুকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ। আরো সহজ বুদ্ধি আছে, যখনই তুমি বুঝলে এটা একটা নাউন এবং এটা একটা ভালো জিনিস, তখনই তুমি লিখতে পারো আই লাইক এডুকেশন। এই যে আই লাইক এডুকেশন, ইউ লাইক এডুকেশন, হি লাইকস এডুকেশন, এইরকম বাক্য যদি লেখো তাও তুমি পুরো এক ফুল মার্কস পাবে, হাফ মার্কস। ঠিক আছে? তারপরে দেখো এই যে হার্মফুলটা, হার্মফুলের ক্ষেত্রে কি লিখবা, এটা লেখো, এটা তো খারাপ জিনিস, তাহলে কি লিখবা, লিখবা হলো আই DIS LIKI, ডিসলাইক, হার্মফুল, HRMFUL, হার্মফুল থিং। এই দেখো হয়ে গেল, আই ডিসলাইক হার্মফুল থিং, আমি ক্ষতিকর জিনিস পছন্দ করি না। ঠিক আছে? এখানে তুমি লিখতে পারো আই, আই এর পরে সাধারণত সাবজেক্ট হয় না, তাহলে আই ইউটিলাইজ, IUTILIZ, আই ইউটিলাইজ টাইম, আমি সময়ের সদ্ব্যবহার করি। ঠিক আছে? তাহলে দেখো কত সহজেই বাক্য গঠন হয়ে যাচ্ছে। আই লাইক, হি লাইক, দে লাইক, এইভাবে লিখলেও হবে। তোমরা কি বুঝতে পেরেছো বল? জি স্যার। জি স্যার, বুঝছি। এবার স্যার, গিভেন এই যে গিভেন ওয়ার্ড গুলো কি দেয়া থাকবে? হ্যাঁ, অবশ্যই এই গিভেন ওয়ার্ড গুলো দেওয়া থাকে। আমি এখনই তোমাদের এই যে আনসিন কম্প্রিহেনশন টু, এইটা থেকে আবার বুঝিয়ে দিচ্ছি, ভালো করে দেখো। আমি এই প্যাসেজে কিছু ওয়ার্ড লাল করে দিয়ে রেখেছি। যেমন এখানে দিয়েছি প্রিসিয়াস। প্রিসিয়াস এর অর্থ কি তোমরা জানো?
তারপরে দেখো ইডেলনেস, তারপরে দেখো প্রিসিয়াস মিনিটস, ইউটিলাইজিং। তো এই যে তারপরে আছে অবজেক্টিভ। তো এই যে শব্দগুলো আছে দেখো এটা কিভাবে থাকে প্যাসেজ। এই যে এখানে দেখো মেকিং সেন্টেন্স টেকনিক। তো এখানে দেখো এই যে এই শব্দগুলো দেওয়া ছিল, এই শব্দ দেওয়া ছিল ইউটিলাইজ, প্রিসিয়াস, ফুটপ্রিন্টস, আইডলনেস, আনসার্টেইন, অবজেক্টিভ, এগুলা দেওয়া আছে। তো এগুলার এই যে ইউটিলাইজ এর মানে তো তোমরা জানো, প্রিসিয়াস জানো না, ফুটপ্রিন্টস মানে পায়ের চিহ্ন, আইডলনেস, আনসার্টেইন, অবজেক্টিভ, এগুলার অর্থ না জানলেও তোমরা বাক্য রচনা করতে পারবে। তো এখানে আমি অন্য একটা ভাবে এগুলা আবার দেখাইছি যে সহজ নিয়মে কিভাবে করা যায়, বাক্য রচনা করা যায়। দেখো সেন্টেন্স তৈরির জন্য প্যাসেজের মধ্য থেকে ওয়ার্ডটি খুঁজে বের করতে হয়। যেমন প্যাসেজের একটা লাইনে আছে, ইট ইজ অনলি বাই ইউটিলাইজিং এভরি মিনিট দ্যাট উই ক্যান হোপ টু অ্যাচিভ। এখানে ইউটিলাইজ অর্থ জানলে সেন্টেন্স তৈরি করা সহজ হয়। যদি অর্থ জানা না থাকে তাহলে সহজ একটি বাক্য তৈরি করতে হয়। যেমন উই শুড ইউটিলাইজ আওয়ার টাইম প্রপারলি। এক্ষেত্রে ওয়ার্ডে কোন পার্টস অফ স্পিচ তা জানলে সেন্টেন্স ইজি হয়ে যায়। কিন্তু কোনো কিছুই যখন বুঝতে পারবে না তখন যে সেন্টেন্সে ওয়ার্ডটি দেওয়া আছে সেটা ঘুরিয়ে ফিরিয়ে লিখলেই হবে। এতে পুরো মার্কস পাওয়া না গেলেও কিছু পাওয়া যাবে। যেমন প্যাসেজে আছে, ইট ইজ অনলি বাই ইউটিলাইজিং এভরি মিনিট দ্যাট উই ক্যান হোপ টু অ্যাচিভ সাকসেস ইন আওয়ার লাইফ। এই বাক্যটাকে ঘুরিয়ে লেখা যায়, বাই ইউটিলাইজিং এভরি মিনিট উই ক্যান সাকসেস ইন আওয়ার লাইফ। তাহলে দেখো আমার বাক্য হয়ে গেল এবং আমি এটা এই থেকেও প্যাসেজ থেকেও হুবহু ব্যবহার করলাম না। তবে খেয়াল রাখতে হবে সেন্টেন্সটি যেন প্যাসেজ বা সেন্টেন্স হতে একটু ভিন্ন হয়। প্রেসিয়াস, এটার মানে হচ্ছে ভ্যালুয়েবল, ডিমান্ডেবল, হাই ভ্যালু। যেমন গোল্ড ইজ ভেরি প্রিসিয়াস মেটাল। দেখছো, গোল্ড ইজ ভেরি প্রিসিয়াস মেটাল মানে স্বর্ণ মূল্যবান ধাতব পদার্থ। উই মাস্ট নট ওয়েস্ট আওয়ার প্রিসিয়াস টাইম অফ আওয়ার লাইফ। আমাদের মূল্যবান সময়, জীবনের মূল্যবান সময় নষ্ট করা উচিত নয়। ফুটপ্রিন্টস, এটার মিনিং হচ্ছে মার্কস অফ ফুট অর্থাৎ পায়ের চিহ্ন। উই শুড ফলো দ্য ফুটপ্রিন্টস অফ গ্রেট পিপল। আইডলনেস মানে লেজিনেস, অলসতা। আইডলনেস লিডস টু পভার্টি, অলসতা দরিদ্রতা ডেকে আনে। আনসার্টিন মানে নট শিওর, ইট ইজ আনসার্টিন দ্যাট ইউ উইল কাম। তারপরে আছে অবজেক্টিভ গোল, টু বি এ ম্যান ইজ দ্য অবজেক্টিভ অফ আওয়ার লাইফ। অবজেক্টিভ মানে হচ্ছে লক্ষ্য, এই জন্য অবজেক্টিভের এখানে দেয়া হলো ও। তোমরা কি বুঝতে পারছো? না স্যার, আরেকবার বলেন। এই যেটা বুঝতে, অবজেক্টিভ মানে হচ্ছে গোল, অবজেক্টিভ মানে লক্ষ্য। তাহলে এই যে এটা হচ্ছে সমার্থক শব্দ আর এটা হলো বাক্য। টু বি এ ম্যান ইজ দ্য অবজেক্টিভ অফ আওয়ার লাইফ। খেয়াল করে দেখো আমরা কিন্তু মিনিংটা লিখছি, এটা দিয়ে বাক্য রচনা করি নাই। আমরা যে শব্দটা দেওয়া ছিল সেটা দিয়ে বাক্য রচনা করেছি। তাহলে এই ক্ষেত্রে সুবিধা কি? এটা দেখো, এটা একটা নাউন ওয়ার্ড। আমরা জানি যে যে সকল শব্দের শেষে টিআইভি থাকে সাধারণত নাউনের শেষে টিআইভি থাকে। তুমি লিখতে পারো আই লাইক অবজেক্টিভ, তাও কিন্তু বাক্য হয়। বুঝেছো? তবু বাক্য হয়। এরপরে প্র্যাকটিসের জন্য 2024 থেকে 2014 থেকে 24 সাল পর্যন্ত প্রশ্নের উত্তরগুলো আমি এখানে দিয়ে রেখেছি বাংলা অর্থ সহ। এইগুলা তোমরা এখন প্র্যাকটিস করো। তো আমি তোমাদের হোমওয়ার্ক দিতে চাই। আমি এখান থেকে এই যে আনসিন কম্প্রিহেনশন 4, আনসিন কম্প্রিহেনশন 5 এগুলা তোমাদের পড়া দিয়ে রাখলাম। তোমরা এগুলা সুন্দর করে পড়ে প্র্যাকটিস করে রাখবে। আগামী ক্লাসে আমি তোমাদের এগুলা থেকে প্রশ্ন জিজ্ঞাসা করব। আর এই আর নোটটি, নোট পিডিএফ কোনোটাই আমি পাই নাই। এই যে এই আমি খন্ড খন্ড আকারে নোটগুলো তোমাদের দিব। যেমন এই যে দেখো 14 নাম্বার, এটা এটা কিন্তু 25 সালের পরীক্ষা হয়েছে, এটা রিসেন্ট তোমাদের প্রশ্ন, এটারও অ্যান্সার আমি এখানে দিয়ে দিয়েছি।
বুঝেছো? আমি এটা রেডি করে কিছুক্ষণের মধ্যেই 15-20 মিনিটের মধ্যে তোমাদের দিয়ে দেবো এটা। তোমরা কি বুঝতে পেরেছো? জি স্যার, নোট কি শুধু ওই যে একটাই দিচ্ছেন 514 ইতিহাস? আমি তো শুধু একটা নোটই পাইছি। এই যে এই মানে এটাই আনসিন কম্প্রিহেনশনটা মোটামুটি তাহলে তোমাদের একটু প্র্যাকটিস হলো। এরপরে আমরা গ্রামার গুলা শুরু করব, হয়ে যাবে, টেনশনের কিছু নাই। এগুলা আপাতত প্র্যাকটিস করো। তো ঠিক আছে, তোমরা ভালো থেকো। আমি 15 মিনিটের মধ্যে তোমাদের এই পিডিএফটা দিয়ে দিব। স্যার কত কত সাল আমাদেরকে প্র্যাকটিসের জন্য বললেন? এই 14 থেকে পিডিএফ 24। 4 আর 5 নাম্বার, সাল না, 4-5 নাম্বার। ঠিক আছে স্যার। আচ্ছা, এখন আমি তোমাদের কিছু রিটেন পড়া দিতে চাই। আমি, তোমরা তো সবাই সাজেশনটা পেয়েছো তাই না, ফেসবুক থেকে? সাজেশনটা কি পেয়েছো? না স্যার, আমি পাই নাই স্যার। স্যার আমিও পাই নাই। স্যার গ্রুপে যেটা দিছেন আপনার পেজে ওইটার কথা হ্যাঁ, বলতেছেন? হ্যাঁ, এই জি যেটা। স্যার, ওটা পাইছি স্যার। আচ্ছা, আমি এটা দিয়ে দিব এখন। এটা হচ্ছে তোমাদের রিটেনের জন্য সাজেশন, বুঝছো? রিটেন পার্টের জন্য। এই যে দেখো, ন্যাশনাল ইউনিভার্সিটি এক্সাম 2025, 2026 সালে অনুষ্ঠিত হওয়ার পরীক্ষা। এখানে আমি 14টা তোমাদের হলো আনসেন কমপ্লিট দিয়েছি। এগুলো কিন্তু আসবে না পরীক্ষায়, হুবহু কমন হয় না, কিন্তু প্র্যাকটিস করলে তোমাদের দেখা যাবে যে একটা দক্ষতা তৈরি হবে, তখন পারবে। তো আমি এই তোমাদের একটা প্যারাগ্রাফ দিয়ে শুরু। প্যারাগ্রাফ, এই করাপশনের উপরে আমি খুব সহজ একটা, এই দুটা দিব। এক হলো করাপশন, আর একটা হচ্ছে রোড অ্যাক্সিডেন্ট। এই দুইটার উপরে আমি তোমাদের প্যারাগ্রাফ হোয়াটসঅ্যাপে পেস্ট করব। এই দুইটা তোমাদের মুখস্থ করার পর তোমরা মুখস্থ করে আগামী দিন আমি তোমাদের এটা লিখতে দিব। ঠিক আছে? ঠিক আছে স্যার। ঠিক আছে স্যার। না, 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 এটা প্যারাগ্রাফ না, এটা তো স্লোগান। প্যারাগ্রাফ কোথায় গেল? এই যে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ হচ্ছে প্রথম আমি এই যে দুইটা দিব, ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ আর ইম্পর্টেন্স অফ টেকনিক্যাল এডুকেশন, এই দুইটা। তো ঠিক আছে, তোমরা ভালো থেকো, আর অপেক্ষা করো, আমি এই দুইটা তোমাদের দিয়ে দিব। স্যার প্যারাগ্রাফ দুইটা দিবেন, আর হ্যাঁ, এই যে পিডিএফও দিয়ে দিব। কম্প্রিহেনশন